আসসালামু আলাইকুম। চ্যানেল এ সংবাদে সবাইকে আমন্ত্রণ। আর এখনকার সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহেল ফাইসাল এবং আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। শিশুদের প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান, শিক্ষাই হবে দারিদ্র্য মুক্তির মূল শক্তি মন্তব্য। রাসেলস ভাইপার নিয়ে জনসচেতনতা বাড়াতে নানা উদ্যোগ, আক্রান্ত হলে জরুরি ভিত্তিতে চিকিৎসা নেয়ার আহ্বান। চাঁপাইনবাবগঞ্জে উত্তম কৃষি চর্চায় গড়ে তোলা আমবাগান পরিদর্শনে 15 দেশের রাষ্ট্রদূত, বিশ্বজুড়ে আম রপ্তানি বাড়াতে এ আয়োজন দাবি। বিপন্ন ও বিরল বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল পার্বত্য চট্টগ্রামের হাজারীখিল অভয়ারণ্য, মানবসৃষ্ট নানা কারণে হুমকিতে জীববৈচিত্র্য। এবং টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারত ইংল্যান্ড ম্যাচে বৃষ্টির হানা, দেরিতে শুরু হওয়া ম্যাচ 8 ওভার খেলার পর বন্ধ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শিশুদের প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে ছোট থেকেই পরিচর্যা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024 উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, শুধু পাঠ্য বইয়ের শিক্ষা নয়, প্রযুক্তি নির্ভর সার্বজনীন মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থার জন্য কাজ করছে সরকার। শিক্ষাই হবে আগামীর বাংলাদেশের দারিদ্র্য মুক্তির মূল শক্তি বলেও উল্লেখ করেন সরকার প্রধান। সাদি মাহমুদের রিপোর্ট। আমি রাসেল বলছি, তোমাদের সেই ছোট্ট রাসেল। শিশুবান্ধব প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা, এই প্রতিপাদ্যে শুরু হলো জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024। এ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন রূপ নেয় কচিকাচার মিলন মেলায়। অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা 51 জন ও 3টি প্রতিষ্ঠানকে প্রাথমিক শিক্ষা পদক 2023 তুলে দেন সরকার প্রধান। শিক্ষার্থী পর্যায়ে 36 জন ক্ষুদে শিক্ষার্থী এবং শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় ব্যক্তিগত পর্যায়ে শ্রেষ্ঠ 15 জন এই পদক পান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিক্ষাই হবে আগামীর বাংলাদেশের দারিদ্র্য মুক্তির মূল শক্তি। আমরা মনে করি যে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলব, কিন্তু এই দারিদ্র্যমুক্ত করতে হলে এর মূল শক্তিটাই আসবে শিক্ষিত জনগোষ্ঠী। শিক্ষাই দেবে একটা দেশকে দারিদ্র্যমুক্ত করার সব ধরনের সুযোগ, আমরা সেটাই মনে করি। আমাদের বাচ্চাকাল থেকেই যদি কোনো একটা ছেলে মেয়ে যদি প্রতিবন্ধী হয় বা অটিস্টিক হয় বা বিশেষ চাহিদা সম্পন্ন হয়, তাদেরকে আপন করে নেওয়া, তাদের কাছে সাথে থাকে, একসাথে চলা এবং তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া, এটা ছোট শিশু বয়স থেকেই সেই শিক্ষাটা দেওয়া। এই জন্যই আমরা এটাই চেয়েছি যে সমন্বিতভাবে সবার জন্য শিক্ষার দ্বার উন্মোচন করে দেওয়া, যাতে করে তাদের ভিতরে এই মানবিক গুণাবলী যত সৃষ্টি হয় সেই ব্যবস্থা করা। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আমরা একটা সুষম, জনকল্যাণমুখী, সার্বজনীন, মানসম্মত শিক্ষা ব্যবস্থা করতে চাই। আর শুধু ওই কেতাবি বই পড়ে না, এই ছোট ছোট শিশুদের ভিতরে যে মেধা, মনন, সেগুলিও তো আমাদের বের করে আনতে হবে, তাদের সুযোগ দিতে হবে। তাদের ভিতরে যে একটা কিছু করার ক্ষমতা আছে, সেটা যাতে বিকশিত হতে পারে সেই সুযোগটা সৃষ্টি করা দরকার। আর সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা শিক্ষার কারিকুলাম আধুনিক প্রযুক্তি জ্ঞানের মধ্যে নিয়ে আসছি। লক্ষ্য আছে যে প্রতিটি স্কুলেই আমরা কম্পিউটার ল্যাব করে দেবো। প্রথমে এটা মাধ্যমিক থেকে শুরু করেছিলাম, এখন আমাদের লক্ষ্য আমরা প্রাইমারি থেকেই শুরু করে দেব। পরে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপে আতঙ্কিত না হয়ে সচেতনতায় গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সাপ ও অন্যান্য প্রাণী পরিবেশে যে ইতিবাচক ভূমিকা রাখে সে সম্পর্কে জানার বিকল্প নেই বলেও জানান তারা। জনসচেতনতা বাড়াতে ইতোমধ্যেই নানা উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। গুজবে প্রভাবিত না হয়ে আক্রান্ত হলে জরুরি ভিত্তিতে চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। রাসেলস ভাইপার নিয়ে আলিমাল রাজের রিপোর্টের দ্বিতীয় পর্ব।
গণমাধ্যমের এমন অজস্র শিরোনাম বলে দিচ্ছে দেশ জুড়ে রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপের আতঙ্কে মারা হচ্ছে শঙ্খিনী, অজগর, দারাজ, ধোড়াসাপ, গুইসাপ সহ বিভিন্ন প্রজাতির সাপ। অথচ এরাই রাসেলস ভাইপার সাপ খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। কিন্তু অজ্ঞতা ও গুজবের প্রভাবে মেরে ফেলা হচ্ছে এসব উপকারী সাপ। তবে বন অধিদপ্তর বলছে রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপ বিষধর সাপের তালিকায় ৯ নম্বরে রয়েছে। রাসেলস ভাইপার আগ্রাসী সাপও নয়, তাই হত্যা না করে দরকার সার্বিক সচেতনতা। রাসেলস ভাইপারের আক্রমণে মারা গিয়েছে এটি কিন্তু খুবই নগণ্য বলতে হবে, কিন্তু সাম্প্রতিক সময়ে যেটি হয়েছে যে আমরা রাসেলস ভাইপারের আনাগোনা বাংলাদেশে দেখতে পাচ্ছি। রাসেলস ভাইপার বিপজ্জনক কোনো কিছু নয়, সুতরাং এটি সাবধানতা অবলম্বন করলে এর থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। আর সাপ না মেরে সাপকে যদি আমরা তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করি তাহলে কিন্তু সাপ কিন্তু আমাকে কামড়াবে না। তথ্য অনুযায়ী বছরে সাপের কামড়ে প্রায় ৭,০০০ মানুষের মৃত্যু হয়। এর মধ্যে রাসেলস ভাইপারের কামড়ে মৃত্যু মাত্র ১২০ জন। এমন অবস্থায় প্রাণ প্রকৃতি ও মানুষের জীবন জীবিকা রক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা ও প্রান্তিক পর্যায়ে সমন্বিত উদ্যোগের আহ্বান বিশেষজ্ঞদের। মানুষকে সচেতন করতে হবে, তাদেরকে বোঝাতে হবে সব সাপ আমাদের ক্ষতি করে না। আমাদের গোকরো, কেউটে, চন্দ্রবোড়া সহ কয়েক প্রজাতির সাপ আমাদের ধ্বংসন করে। আমরা যদি এর প্রতিরোধ ব্যবস্থাগুলো যদি মেনে চলি এবং সতর্ক থাকি তাহলে আমরা ধ্বংসনের শিকার হব না। এবং একান্তই যদি দুর্ভাগ্যবশত আমরা ধ্বংসনের শিকার হই, দ্রুত আমরা নিকটবর্তী সরকারি হাসপাতালে যাব, যেখানে অ্যান্টিভেনম সহ সব ধরনের চিকিৎসা ব্যবস্থা আছে। বাস্তুতন্ত্রে সাপের ভূমিকা অন্য কেউ পূরণ করতে পারে না। সাপে কামড়ালে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসায় জীবন বাঁচানো সম্ভব বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন দেশে রাসেলস ভাইপার সাপ নিয়ে অহেতুক আতঙ্ক ছড়ানো হচ্ছে। বলছেন গ্রামীণ জনপদে কৃষক ও যেসব পেশাজীবীরা মাঠ পর্যায়ে কাজ করেন যে কোনো সাপের কামড়ই তাদের জন্য স্বাস্থ্য ঝুঁকির। এসব পেশাজীবীদের রাসেলস ভাইপার আতঙ্ক কমিয়ে তাদের সুরক্ষা দিতে মাঠে ঘাটে কাজের সময় বুট ও গ্লাভস পরা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তারা। জান্নাতুল বাকিয়া, কেকার রিপোর্ট। রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপের উপদ্রব ও কামড়ে আক্রান্তের ঘটনায় দেশব্যাপী আতঙ্ক। এই সময় রাজধানীতে বাংলাদেশ মেডিসিন সোসাইটির আয়োজনে রাসেলস ভাইপার নিয়ে ফেয়ার বনাম ফ্যাক্টস শীর্ষক আলোচনা। অংশ নেন গবেষক, চিকিৎসক এবং মেডিসিন বিশেষজ্ঞরা। গবেষকরা বলছেন দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের গণ্ডি ছাড়িয়ে ২৭ জেলায় ছড়িয়েছে রাসেলস ভাইপার। বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক উষ্ণতার কারণে সারা দেশে প্রায় একই রকম তাপমাত্রা থাকায় খরাপ্রবণ ধান নির্ভর রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের বাইরে রাসেলস ভাইপারের বিচরণ বেড়েছে। আমাদের দেশে প্রচুর আরবানাইজেশন হতে বাধ্য কারণ হচ্ছে যে শহর বাড়ছে, লোক বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, ফলে আমরা বন জঙ্গল কাটছি। তাহলে এই সাপগুলো যাবে কোথায়? তখন তারা লোকালয়ে চলে আসছে। Early treatment by antivenom should be started in the first contact in the Upajil Health Complex if it indicated. Trained human resources necessary. Antivenom and other logistics should be available in 24/7 in Upajil Health Complex. তারা বলছে রাসেলস ভাইপারের চেয়েও প্রায় ১.৫ গুণ বেশি বিষধর গোখরা সাপ। রাসেলস ভাইপার বা অন্য যে কোনো সাপে কামড় দিলে যত দ্রুত সম্ভব হাসপাতালে এনে আক্রান্তকে অ্যান্টিভেনম ইনজেকশন দিতে হবে। এক্ষেত্রে প্রত্যন্ত জনপদের মানুষদের আরও সচেতন করা জরুরি। আক্রান্তদের প্রায় ৬৭% বিজ্ঞানসম্মত চিকিৎসা না নিয়ে ওঝা ও গ্রামের হাতুড়েদের ওপর নির্ভর করায় প্রাণহানি বাড়ছে। ফরচুনেটলি এখন পর্যন্ত আমরা দেখেছি 61% কেসগুলো বাংলাদেশে ওঝা, কোনো গুণিন, কোনো তান্ত্রিক, কোনো রকম হুজুর থেকে তারা চিকিৎসা করছেন। যেখানে একটা ভালো আধুনিক চিকিৎসা পদ্ধতি আছে সেখানে এরা বিভিন্ন ধরনের পদ্ধতি করে মানুষকে দেরি করছেন এবং মৃত্যু মুখে তাদেরকে পরিচালিত করছেন। আতঙ্কগ্রস্ত হয়ে রাসেলস ভাইপার মেরে ফেললে সাপের বিষ থেকে ক্যান্সার ও হৃদরোগ সহ নানান রোগের প্রতিষেধক তৈরির কাজে বিঘ্ন ঘটবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ন্যাশনাল স্নেক বাইট স্ট্র্যাটেজি এবং কস্টেড অ্যাকশন প্ল্যান অফ অ্যাকশন এটা জমা দেওয়া হয়েছে, এটা এখনো অ্যাপ্রুভ হতে হবে। যেভাবে ওনারা কাজ করছেন আমি মনে করি যে দেশে
মানুষের এই রাসেল ভাইপারের আতঙ্ক একদিন চলে যাবে। চিকিৎসক গবেষকরা নিজ অঞ্চলের অ্যান্টিভেনম তৈরির কাজে দেশীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ও সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান। জিও স্পেসিফিক অ্যান্টিভেনমটা খুব দরকার, আমরা এই ডেভেলপমেন্টের সাথে থাকবো এবং ইনসেপ্টটা সবসময় ছিল এবং থাকবে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। পার্বত্য অঞ্চলের সন্ত্রাস শতভাগ নির্মূল না হওয়া পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান চলবে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান। তিনি বলেন, মিয়ানমার বা আরাকান বাংলাদেশের জন্য হুমকি নয়, যে কোনো দিক থেকেই বিজিবির সক্ষমতা যথেষ্ট। মোস্তফা মল্লিকের রিপোর্ট। চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের ১০১তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ। প্রশিক্ষণ রিক্রুট ব্যাচের ৫৫৬ জনের মধ্যে ৫২০ জন পুরুষ এবং ৩৬ জন নারী মৌলিক প্রশিক্ষণ শেষ করেছে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিজিবি মহাপরিচালক। এখানে অপারেশন চলমান আছে এবং সম্পূর্ণভাবে এলাকাকে, অত্র ওই বান্দরবন অধ্যুষিত থানচি, রুমা এসব এলাকাকে সম্পূর্ণভাবে বিপদমুক্ত এবং জনসাধারণের জন্য সম্পূর্ণভাবে এটা বন্ধ না করা পর্যন্ত যৌথ বাহিনীর অপারেশন চলমান থাকবে। মিয়ানমার ইস্যু ও বাহিনীর সক্ষমতা নিয়েও কথা বলেন বিজিবি প্রধান। আরাকান আর্মি তো মায়ানমার সরকারি বাহিনীর জন্য থ্রেট, আমাদের জন্য কোনো থ্রেট, আমরা তো তাদের সাথে এখনো ওই ধরনের কোনো থ্রেট না, আমাদের বন্ধু মিত্র কোনো কিছুর মধ্যেই না। ওরা ওই এলাকায় আছে, তাদের সাথে যেহেতু বর্ডার এলাকায় আছে, আমরা ওইভাবে পুরো জিনিসটাই অবজার্ভ করছি। কোনো ক্ষেত্রে কোনোভাবে যেন আমাদের দেশের কোনো ধরনের অখণ্ডতা, সীমান্তের কোনো নিরাপত্তা হানি না হয়। যৌথ বাহিনীর অভিযান পরিচালনা হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী নতুন করে খুব বড় ধরনের কোনো আতঙ্ক সৃষ্টি করেনি বলে জানিয়েছেন স্থানীয়রা। সীমান্ত অঞ্চল বা পার্বত্য অঞ্চলে সবসময় থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কড়া পাহারা, কিন্তু এসবের মধ্যেও মাঝে মধ্যে ব্যাংক লুট বা অস্ত্র লুটের খবর আসে। এমন একটা পরিস্থিতিতে বিজিবি মহাপরিচালক বললেন, বিজিবি যে কোনো সময়ের চেয়ে এখন সবচেয়ে বেশি সতর্ক অবস্থায় আছে এবং সবচেয়ে বেশি ভালো অবস্থায় আছে। চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জত প্রশিক্ষণ কেন্দ্র থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। অর্থনীতিতে সুদিন আসছে শীঘ্রই। চরম সংকটের মাঝে এমন আশাবাদের কথা বলেছেন মাস্টার কার্ডের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ ডেভিড মান। তার মতে, দেরিতে হলেও সুদের হার বৃদ্ধি, ক্রলিং পেগ চালুর মাধ্যমে বিনিময় হার বাজার ভিত্তিক করার চেষ্টা এবং নীতি সুদ হার বাড়ার ফলে ডলারের উচ্চ মূল্য স্থিতিশীল হতে চলেছে, মূল্যস্ফীতিও কমবে। আলোচনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমানও বলেছেন, ঝড় থেমে গেছে, এখন অপেক্ষা সবকিছু ঠিক হওয়ার। রিজভি নেওয়াজের রিপোর্ট। ঢাকায় মাস্টার কার্ড ইকোনমিক্স ইনস্টিটিউটের আয়োজনে অর্থনীতিতে বৈশ্বিক এবং বাংলাদেশের ঝুঁকি নিয়ে সেমিনার। মূল প্রবন্ধে প্রতিবেশী দেশগুলোর তুলনায় সামষ্টিক অর্থনীতি ব্যবস্থাপনায় দুর্বলতা এবং সক্ষমতার জায়গাগুলো তুলে ধরেন সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ ডেভিড মান। As confidence comes back and as spending comes back, you also can see, yes, inward remittance can come, but also spending can be there. But I think the other good news is those remittances still have room to grow some more, especially as that confidence remains in place and people feel that there is this stability on the exchange rate, that it's at a value that is fair enough to be converting from dollars from abroad and sending them back. Same thing with the exports are doing better. 5.8% GDP growth in 2024, 2025 5.7%. Inflation will come down in 2025 at 8%. And crawling peg থেকে এটাকে actually আস্তে আস্তে gradually towards it should be open for the market to determine the rate of FX. মুক্ত আলোচনায় অর্থনীতিবিদ এবং ব্যাংকাররা সরকারকে বাস্তববাদী হওয়ার পরামর্শ দেন। So at one point also we are seeing that people have less confidence in the banking industry. That is also not good, which is also pushing some of the currency outside bank. So that also need to be brought in because at this point of time we are having stress on the liquidity. শ্রীলঙ্কা পারলে বাংলাদেশ কেন পারবে না? প্রশ্ন অর্থনীতিবিদদের। The storm is over, and we will be moving towards stabilization.
And I also want to bring in the realization, as Mahabub was telling, the moment we realize that there is a problem, then only we can go for solution. আলোচকরা বলেন, সামনের দিনে অর্থনীতি যেন আবারও পথ না হারায় সেজন্য দরকার সরকারের শীর্ষ নেতৃত্বে দূরদর্শিতা, প্রজ্ঞা এবং কঠোর সিদ্ধান্ত নিতে পিছপা না হওয়া। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ হয়েছে। কুচকাওয়াজের মাধ্যমে কমিশনপ্রাপ্তদের ট্রফি বিতরণ ও ফ্লাইং ব্যাজ পরিয়ে দেন বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। সুলতানা হিমুর রিপোর্ট। বাংলাদেশ বিমান বাহিনীর 84তম বাফা কোর্স ও ডিরেক্ট এন্ট্রি 2024 এ কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে হয়ে গেল গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ। যশোরে বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ হয়। বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। কুচকাওয়াজের মাধ্যমে 13 জন নারী সহ মোট 59 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন এবং দেশের মানুষের কল্যাণে সর্বোপরি জাতীয় স্বার্থে নিজেদের জীবন উৎসর্গ করতেও কখনো দ্বিধাবোধ করবে না। উদীয়মান সৎ ও তেজদীপ্ত কর্মকর্তা হিসেবে আজকের বিমান বাহিনীকে তোমরাই নিয়ে যাবে আগামী দিনের সফলতার সর্বশিখরে। এটাই আমার আজকের দৃঢ় প্রত্যাশা। আয়োজনে সার্বিক প্রশিক্ষণ, উড্ডয়ন প্রশিক্ষণ ও জেনারেল সার্ভিস প্রশিক্ষণ সহ বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বের অধিকারীদের সম্মানসূচক ট্রফি তুলে দেওয়া হয়। এই অর্জন শুধুমাত্র একা আমার নয়, আমার প্রতিটি আমার সহযোদ্ধা যারা ছিল তাদের প্রতি। এবং আমার বাবা একজন সামরিক কর্মকর্তা ছিলেন, আমার খুব ইচ্ছা ছিল তাকে যাতে আমি গর্বিত বোধ করাতে পারি। আয়োজনে সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও সদ্য কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের অভিভাবকরা ছিলেন। সুলতানা হিমু, চ্যানেল আই, যশোর। উত্তম কৃষিচর্চা গ্যাপ অনুসরণ করে আম উৎপাদন শুরুর দ্বিতীয় বছরে চাঁপাইনবাবগঞ্জের নাচলে আম বাগান পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত 15টি দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধান। বিশ্বজুড়ে বাংলাদেশের আম রপ্তানি বাড়ানোর লক্ষ্যে এই পরিদর্শন আয়োজন করে কৃষি মন্ত্রণালয়। তানভীর আশিকের রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার কান্দাবোনা গ্রামের রফিকুল ইসলামের এই আমবাগানটি উত্তম কৃষিচর্চা বা গ্যাপ অনুসরণ করে গড়ে তোলা হয়েছে। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুল শহীদের নেতৃত্বে আমবাগান পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত 15টি দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধান। বিশ্ববাজারে আম রপ্তানি বাড়ানোর লক্ষ্যে এই আয়োজন। আমের গুণগত মান বৃদ্ধি ও বাজার সম্প্রসারণে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে কৃষি মন্ত্রণালয়। বাংলাদেশের আম আমরা এখন যেটুকু রপ্তানি করছি বিদেশে তার চেয়ে আরও বেশি যাতে করা যায়, তার জন্য যারা রাষ্ট্রদূত আছেন তাদেরকে উৎসাহিত করা, আমাদের দেশে আম যেন তারা বেশি করে আমদানি করেন এবং আমরা বৈদেশিক মুদ্রা অর্জনে এটা একটা বিরাট ভূমিকা রাখবে। এফএওর মাধ্যমে আমরা সারা ওয়ার্ল্ডে কিন্তু আমাদের যে বাংলাদেশে এই সুইট আম, কোয়ালিটি আম, স্পেশাল ফ্লেভারের আম যে আমরা উৎপন্ন করছি গ্যাপ ফলো করে, এই বার্তা আমরা ছড়িয়ে দিব। আম বাণিজ্য সম্প্রসারণে কৃষি মন্ত্রণালয়ের সাথে কাজ করবে বাণিজ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা আজকে আপনাদের সামনে এখানে হাজির হয়েছি যে আমাদের এই যে চাঁপাইনবাবগঞ্জের আমটাকে দেশে এবং বিদেশে ব্র্যান্ডিং করার জন্য। এই যে গ্যাপ বা গুড এগ্রিকালচার প্র্যাকটিসেসের মাধ্যমে আমি ধন্যবাদ জানাই এই উদ্যোক্তা যিনি এখানে এখানে আমরা এসেছি। আমরা আজকে খুবই আনন্দিত যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক নির্দেশনায় আমরা বাংলাদেশে এই প্রথম গুড এগ্রিকালচার প্র্যাকটিসের পলিসি কে আমরা মাঠ লেভেলে প্রয়োগ করতে যাচ্ছি। গ্যাপ সার্টিফাইড কৃষি চর্চা করে আম বাগানে সফল হওয়ার কথা তুলে ধরেন চাষি রফিকুল ইসলাম। আমার কৃষি গুরু বলবো শ্রদ্ধেয় শাইখ সিরাজ স্যার, আর যিনি কৃষি বিষয়ক প্রতিবেদন আমি অনেক দেখছি। এই অনেক কৃষি প্রতিবেদনগুলো হওয়ার পরেই আজকে আমি সফল একজন কৃষি উদ্যোক্তা। এবং আমাদের সৌভাগ্যের বিষয় এই চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশে প্রথম আম নিয়ে গ্যাপের একটা কাজ হতেছে, যে আমটা ইন্টারন্যাশনাল মার্কেট আমরা পৌঁছাতে সক্ষম হব। বাগান পরিদর্শন করে উৎপাদন কৌশল দেখে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রদূত ও মিশন প্রধানরা। I'm so very much impressed the way mangoes have been grown by the farmers here. So I can see that there are about 14,000 plus mango trees and they are all of exportable qualities, and I congratulate and I wish
the government of Bangladesh and the people of Chapai-Nawabganj on this tremendous success. Bangladesh, as you know, it's only 4 hours away from Singapore, and it's a top producer of mango, rice, potatoes. So for Singapore, we see Bangladesh as having a huge potential for export of agricultural food supply. As our one country, one priority initiative, try to scale up the good agricultural practices, try to contribute to the food security and the food safety. তানভীর আশিক, চ্যানেল আই, চাঁপাইনবাবগঞ্জ। বিপন্ন ও বিরল বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল পার্বত্য চট্টগ্রামের হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য। পাহাড়ে ঘেরা আর সবুজ শ্যামল প্রকৃতির মেলবন্ধনে এই বন দেখতে বেশ আকর্ষণীয়। অভয়ারণ্যের কারণে টিকে রয়েছে চিরসবুজ বনের অংশগুলো। তবে মানবসৃষ্ট নানা কারণে হুমকিতে জীববৈচিত্র্যে ভরপুর হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য। এ নিয়ে আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। পাহাড়ি চিরসবুজ বন, চোখ মন জুড়ানো ছায়াশনিবির প্রকৃতি আর জীববৈচিত্র্যের অপার ভাণ্ডার পার্বত্য চট্টগ্রাম। শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার উত্তরে হাজারীখিল, রাঙাপানি আর হারোয়ালছড়ি নিয়ে হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য। ২০০-র বেশি প্রজাতির পাখিসহ বিভিন্ন প্রজাতির স্তন্যপায়ী, উভচর ও সরীসৃপ প্রাণী দেখা যায় এই বনে। আছে নীলকান্ত, বেনেবৌ, বুলবুলি, টিয়া, মৌটুসি সহ রং বেরঙের পাখি। গাছে গাছে লাফিয়ে বেড়ানো কিংবা ডাকাডাকিতে প্রকৃতিকে জীবন্ত করে তোলে কাঠবিড়ালি, বানর ও হনুমানের দল। লালচোখা ব্যাঙ, ঝিঝি সহ দুর্লভ প্রজাতির ব্যাঙের বসবাস এখানে। গিরগিটি, তক্ষক ও সাপের পাশাপাশি বনছাগল, চিতা বিড়াল, ধনেশ, মথুরার মতো দুর্লভ প্রাণীর বিচরণ এই বনে। রং বেরঙের প্রজাপতি বর্ণিল করেছে বনের প্রকৃতি। উদ্ভিদ বৈচিত্র্যেও সমৃদ্ধ এই অভয়ারণ্য। রয়েছে গর্জন, সেগুন, মেহগনি সহ নানা প্রজাতির ফলদ ও ঔষধি গাছ। তবে অতিরিক্ত বনজ সম্পদ আহরণ ও পর্যটকদের পরিবেশ বিরোধী কর্মকাণ্ডে হুমকিতে হাজারীখিল অভয়ারণ্য। আইনের যথাযথ প্রয়োগ এবং ব্যবস্থাপনা পদ্ধতির উন্নয়ন সহ সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য রক্ষা পাবে, ভালো থাকবে জীববৈচিত্র্য, নিশ্চিত হবে বন্যপ্রাণীদের নিরাপদ আবাসস্থল। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবার রয়েছে আই স্পোর্টস। খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন মিশু চৌধুরী। যাচ্ছি তার কাছে। মিশু, প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ। এখন জানাবো আমাদের হাতে থাকা আরো কিছু সংবাদ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে জেলা পরিষদ সদস্য ও শিবগঞ্জ নায়লাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল সালাম ও শিক্ষক আব্দুল মতিনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সন্ধ্যা ৭টার দিকে শিবগঞ্জ উপজেলার রানীহাটি ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ সময় তাদের বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন মতিনের বড় ভাই মোহাম্মদ টিটো। এ ঘটনায় চাঁপাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবরোধীদের ধরতে অভিযান চালাচ্ছে। সালের বার্ষিক আর্থিক বিবরণী নির্বাচন কমিশনে জমা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সকালে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে তাদের আর্থিক বিবরণী জমা দেয়। ক্ষমতাসীন এই দলটির বছরে আয় ব্যয় দুটোই বেড়েছে। এই সময়ে দলটির ব্যয় হয়েছে ৯,৮৭,৩৬,০০০ টাকা, আয় ২৭,১৪,৪৫,০০০ টাকা। বিবরণী অনুসারে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দলটির ব্যাংক হিসেবে রয়েছে
90,55,31,000 টাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ভারতের সঙ্গে যেসব চুক্তি ও সমঝোতা হয়েছে তার সবই দেশের স্বার্থবিরোধী। জনগণকে বোকা বানিয়ে ভারতের কাছে দেশকে জিম্মি করেছে ক্ষমতাসীনরা। রাজধানীর নয়াপল্টনে বিএনপির নারী ও শিশু অধিকার ফোরামের মানববন্ধন কর্মসূচিতে তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করলে দেশের রাজনৈতিক সংকট থাকবে না। 6 মাস পর পর খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো এটাও সরকারের নতুন একটি ষড়যন্ত্র বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। এবারে নিটলটাটা আন্তর্জাতিক সংবাদ। গাজায় হামলা চালিয়ে যাওয়ার মধ্যেই লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে জড়িয়েছে ইসরায়েল। লেবানন সীমান্তে দুপক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে ইসরায়েলকে সতর্ক করেছে দুই মিত্রদেশ যুক্তরাষ্ট্র ও জার্মানি। যুক্তরাষ্ট্র, জার্মানি ও তুরস্ক সবাই ইসরায়েলের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বার্লিন ও ওয়াশিংটন জানিয়েছে, যুদ্ধ আরও প্রসারিত হওয়ার ফলাফল কী হতে পারে তা নিয়ে তারা উদ্বিগ্ন। এদিকে লেবাননকে সমর্থন করে তুরস্ক আঞ্চলিক শক্তিগুলোকে একইভাবে লেবাননের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বিবৃতিতে বলেছেন, ইসরায়েল যদি লেবাননে হামলা চালায় তাহলে পুরো মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়াবে। ইসরায়েলি প্রেসিডেন্ট নেতানিয়াহুর পরিকল্পনা বড় বিপর্যয় ডেকে আনবে। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ওয়াশিংটনে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বলেছেন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আরেকটি যুদ্ধ মানে তা আঞ্চলিক যুদ্ধের আকার নেবে। কূটনৈতিক পথে এই উত্তেজনা কমাতে হবে। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সরকারি অনুদানপ্রাপ্ত ভার্সা মিডিয়া প্রযোজিত চলচ্চিত্র আজব কারখানা। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে চলচ্চিত্রটির বিস্তারিত তুলে ধরেন নির্মাতা ও কলাকুশলীরা। এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির পরিচালক শবনম ফেরদৌসী, প্রযোজক সামিয়া জামান, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। শহুরে এক রকস্টারের বাংলার মাটি, জল আর মাটির মানুষের সংস্পর্শে বদলে যাওয়ার এক গল্প উঠে এসেছে চলচ্চিত্রটিতে। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন লাবিক কামাল গৌরব ও চিত্রগ্রহণে ছিলেন এনামুল হক সোহেল। এটা বেশ সারা পৃথিবীতে অনেক জায়গায় গেছে। আমরা গত বছরের মাঝামাঝি সময় থেকে ভাবছিলাম যে এবারে চলচ্চিত্রটা হয়তো মুক্তি দেওয়া যেতে পারে, আমরা তার জন্য প্রস্তুত ছিলাম। তো সব মিলিয়ে দেশের অবস্থা, আন্তর্জাতিক সব কিছু মিলিয়ে আমাদের মনে হয়েছে যে আমরা এই বছরটায় ছবিটা মুক্তি দিতে চাই। একজন আপাদমস্তক নগরবাসী, শহরবাসী মানুষ, যিনি কিনা নিজেকে আমূল একটা চেহারায় নিজেকে ঢেলেছেন, একটা ছাঁচে নিজেকে ঢেলেছেন, তিনি কোথাও একটা তার শিকড়ের কাছে ফিরে যাচ্ছেন। এইটা যদি আমি এক কথায় বলি, এই গল্পটা শোনা মাত্র আমার একটা তার প্রতি আকর্ষণ জন্মায়। এবং তারপর চিত্রনাট্য যখন পড়ি তখন বুঝতে পারি এই চরিত্রটির আর্টটি আরো এক্সাইটিং। দরকার ছিল একটি 40 বছর বয়সী, গিটার বাজাতে পারে, গান গাইতে পারে একজন অ্যাক্টরের। ফলে আমাদের বাংলাদেশ থেকে শুরু করে অনেক খোঁজাখুঁজি, অনেক চেষ্টার পর আমরা শেষ মুহূর্তে, মানে থাকে না যে বাংলাদেশে তো আমরা থাকবো, এবার চেষ্টা ছিল অনুদানের। পরম হচ্ছে এই জায়গাটা ডিম্যান্ড করেছে, কারণ পরম আমার তো ফ্লুয়েন্টলি গিটার বাজাতে পারে, যে অ্যাক্টর এটা পারে, নিজে গান গায়।
বাংলাদেশ শিশু একাডেমির শেখ রাসেল আর্ট গ্যালারিতে শুরু হয়েছে দ্বিতীয় জাতীয় শিশু চিত্রকলা প্রদর্শনী। সারা দেশের শিশুদের পাঠানো ছবি থেকে বাছাই করে সেরা ১০০টি ছবি নিয়ে সাজানো হয়েছে সপ্তাহব্যাপী এই প্রদর্শনী। ক্ষুদে শিশু চিত্রশিল্পীরা কল্পনার সব রং মিশিয়ে এঁকেছে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, নৈসর্গিক সৌন্দর্য, প্রাণ প্রকৃতি, উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ, বিজ্ঞানের দুনিয়া, জলবায়ু পরিবর্তন বিষয়ক ছবি। প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি প্রদর্শনীর উদ্বোধন করেন। শিশু একাডেমির চেয়ারম্যান লাকি ইনামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির মহাপরিচালক আনসার লিটন। প্রদর্শনীর বিচারক রফিকুন নবী, সৈয়দ আবুল বারাক আলভি, ডক্টর ফরিদা জামান সহ বিশিষ্টজনরা ছিলেন। প্রদর্শনী চলবে আগামী ৩রা জুলাই পর্যন্ত। ঢাকার মঞ্চে দ্য বেগমস ব্লান্ডার শিরোনামের নতুন নাটক এনেছে যান্ত্রিক প্রোডাকশনস। বিখ্যাত আইরিশ নাট্যকার অস্কার ওয়াইল্ডের লেডি উইন্ডারমেয়ার্স ফ্যান অবলম্বনে নির্মিত প্রযোজনাটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন নাইলা আজাদ। সাদাফ সাফ প্রযোজিত নাটকটির ৪র্থ মঞ্চায়ন হয়েছে বৃহস্পতিবার মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে। হাস্যরসের মাধ্যমে উচ্চবিত্ত সমাজের মুখোশ উন্মোচন করা হয়েছে নাটকের ঘটনা প্রবাহে। ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরা হয়েছে অপরের প্রতি তাচ্ছিল্যপূর্ণ বিত্তবানদের অনাকাঙ্ক্ষিত ও অযাচিত নানা কর্মকাণ্ড। এতে অভিনয় করেছেন ডালিয়া আহমেদ, বায়েজিদ জোয়ারদার, অয়ন ইসলাম, শারমিন ইসলাম, দিতি রয়, সাদমান সাইদ, সাব্বির, ওয়ার্দা, আশরাফ সহ অন্যরা। সঙ্গীত পরিচালনায় রোকন ইমন। এবার জয় ব্যানানা ফাইবার মেশিন, সিল্ক সিটি সংবাদ। রাজশাহীর বাঘায় আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত থাকার কোনো কারণ নেই বলে দাবি করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এইচ.এম. খায়রুজ্জামান লিটন। হত্যাকাণ্ডের বিচার চেয়ে বলেছেন, মনে হচ্ছিল যেন এই মরদেহটির দরকার ছিল একটি রাজনৈতিক পক্ষের, যেটাকে কেন্দ্র করে রাজনৈতিক কোনো প্রতিপক্ষকে ঘায়েল করা যায়। বিকেলে সিটি মেয়র নিজ দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এরকম একটি নিন্দনীয় ঘটনার সঙ্গে তার জড়িত থাকার কোনো কারণ নেই, যুক্তি নেই। জানা যায় তাকে জড়িয়ে তার নাম পদবি উল্লেখ করে আরেকজন সংসদ সদস্য আরও কয়েকজনকে জড়িয়ে বক্তব্য দিয়েছেন। শাহরিয়ার আলম যে এরকম হিংসাপরায়ণ হয়ে এমন একটি মন্তব্য করতে পারেন, এটা তার বোধগম্য নয়। কিছুদিন আগেও তিনি প্রতিমন্ত্রী ছিলেন। তিনি এটা কোন উদ্দেশ্যে করেছেন, এটা তিনিই বলতে পারবেন। গত কিছুদিন আগে বাঘায় একটি সংঘাতে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল গুরুতর আহত হয় এবং তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে তার চিকিৎসা হয় এবং অবস্থার যথেষ্ট উন্নতি ঘটে। হঠাৎ করেই গতকালকে সকালে তার অবস্থার অবনতি ঘটে এবং বিকেল ৪টা সাড়ে ৪টার মধ্যে সে মৃত্যুমুখে পতিত হয়। বরং বাবুল একজন সক্রিয় রাজনীতিক কর্মী ছিলেন, নেতা ছিলেন, আমার অত্যন্ত স্নেহভাজন ছিলেন এবং তাকে আমি আমার জীবনের রাজনৈতিক জীবনের প্রায় শুরু থেকেই, তখন সে অত্যন্ত ছোট ছাত্রনেতা, তখন থেকে তাকে আমি আমার রাজনীতির পাশে পেয়েছি। এইরকম একটি নিরীহ একটা নিবেদিত প্রাণ দলীয় নেতা বা কর্মী, তাকে যে হত্যার উদ্দেশ্যে আঘাত করা, এইরকম ঘটনা যেটি ঘটেছিল, এরকম নিন্দনীয় নৃশংস ঘটনার সঙ্গে আমি খায়রুজ্জামান লিটন, বর্তমানে আমি বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য পদে আছি, আমি কোনোভাবে জড়িত থাকার কোনো সুযোগ নেই, কোনো কারণ নেই। এবার জানাবো কৃষি সংবাদ। ধানের উৎপাদন ব্যয় কমিয়ে ফলন বাড়াতে জাজিরায় কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে সমলয় পদ্ধতিতে আউশ আবাদ করছেন কৃষক। জেলায় প্রথমবারের মতো স্মার্ট কৃষি গড়ে তোলার লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ২০ একর জমিতে উচ্চ ফলনশীল আউশের জাত ব্রি ধান ৯৮ আবাদ চলছে। যান্ত্রিক পদ্ধতিতে স্বল্প ব্যয়ে ধান রোপণে কৃষকদের উদ্বুদ্ধ করতে কাজ করছে স্থানীয় প্রশাসন সহ কৃষি বিভাগ। এবারে প্রকৃতি সংবাদ।
পানি বাড়ার সাথে সাথে সিরাজগঞ্জের শাহজাদপুরে চলছে যমুনার তীব্র ভাঙন। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে বসতভিটা সহ বিস্তীর্ণ ফসলি জমি। আতঙ্কে অনেকেই সরিয়ে নিচ্ছেন ঘরবাড়ি। ভাঙনের জন্য ঠিকাদারের গাফিলতিকে দায়ী করছেন ভুক্তভোগীরা। ভাঙন রোধে কাজ চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে থাকবে সংবাদে আরো একবার আমন্ত্রণ। চলুন দেখে নিই এখনকার আয়োজন। রাজধানীর রামচন্দ্রপুর খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সে সময় ছাগল কাণ্ডে আলোচিত সাদেক অ্যাগ্রো ফার্মের কিছু অংশ ভাঙা হয়েছে। উচ্ছেদ অভিযানের সময় সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানালেন, খাল উদ্ধারে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই অভিযান। খালের সীমানার আশপাশের 30 মিটার পর্যন্ত কোনো স্থাপনা থাকতে পারবে না বলেও জানান তিনি। আবারও নিয়ে নিচ্ছে একটি বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে থাকবে। বিরতির পর আবারও ফিরলাম সংবাদে। চলুন দেখে নিই সবশেষ আয়োজনগুলো। এবার রয়েছে খেলার খবর।